গুড ইভিনিং। বাইরেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে সন্ধেবেলা এই ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে এত অন্ধকার না, আমি মানে স্টার্টই করতে পারিনি। আর এই যে আমার মেয়ে বসে আছে সোফায়, ঘুম থেকে উঠে এসে সোজা সোফায় বসলো, দেখো। আর এখন বাজে 6:10, সন্ধে 6:10। তো এখন চট করে আগে ম্যাগির মাংসটা বসিয়ে আমার দুটো রুটি করে নিচ্ছি, জানো তো, তারপরে আসবো তোমাদের সামনে। দেরি হয়ে গেলে না আমার আর ওই রুটি করতে ইচ্ছে করে না। আটাটা সকালেই মেখে রেখেছিলাম, তাই দুটো রুটি করে ক্যাসিরোলে করে রেখে দেবো। আর এর সঙ্গে একটু আলু ভাজা আর পটল ভাজা সকালেই করে রেখে দিয়েছিলাম, না হলে রাত্রিরে রোজ রোজ দুধ কর্নফ্লেক্স আর ভালো লাগে না। তো এই কাজটা সেরে তবেই আসবো তোমাদের কাছে, কেননা তোমাদের কাছে এসে একবার যদি গল্পে মশগুল হয়ে যাই, বাস হয়ে গেল আমার রুটি করা। আর দেরি হয়ে গেলে না আর ইচ্ছে করে না রান্নাঘরে এসে রুটি করতে। তো এই যে ভালোই ফুলকো ফুলকো হয়েছে, তাই না? চলো, আমার রুটি প্রায় হয়েই গেছে, ক্যাসিরোলে রেখে দিয়েছি। আর এই দেখো আলু ভাজা আর পটল ভাজা রয়েছে রেডি, একটু অরেগানোও দিয়েছি কিন্তু। তো এটা একটু রেখে দিই সেট করে, আর একটু গ্রিন টি তৈরি করি মাইক্রোওয়েভে দিয়ে দিয়ে ওই গ্রিন টি নিয়ে বসে জমিয়ে আড্ডা দেবো তোমাদের সঙ্গে। গ্রিন টিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দিকটা তো দেখানোই হয় না, রোজই সকালে ব্লগ করি। তো দেখো সন্ধে হয়ে গেছে, দারুণ লাগছে না? আমার তো এই সময় এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। চলো চলো দেখি আবার চাটা হলো কি না, না হলে আবার ওদিকে গরম হয়ে যাবে, বেশি খেতে পারবো না। তো যাই হোক, চা রেডি, চলো এইবারে গিয়ে চা নিয়ে বসি, আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে একটু আড্ডা মারি। দেখি আজকে একটা গল্প পড়ে শোনানোর ইচ্ছে আছে। তো এই বেকারির বিস্কুট দিয়ে চা নিয়ে বসলাম, চলো। হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, মানসিকভাবে নয় বাট শারীরিকভাবে হ্যাঁ ভালোই আছি। আজকে হচ্ছে 19th of August, আর এখন বাজে 6:40 বিকেল, মানে সন্ধে আর কি। তো দেখলেই টুকটাক কাজ সারলাম, রুটিটা করে রাখলাম। ঘুম থেকে উঠেই ম্যাগুর মাংসটা বসিয়েছি। রুটিটা না করে রাখলে না আর পরে আমার আর রুটি করা হবে না। তো আলু ভাজা পটল ভাজা দেখলে করে রেখেছিলাম সকাল থেকে, তো ওটাই বার করে রেখে দিলাম। আর ক্যাসিরোলে দুটো রুটি করে রাখলাম, বাস আমার রাত্রিরের ডিনার সেট। এখন বসেছি একটু গ্রিন টি নিয়ে। আর আজকে সকাল থেকে ভ্লগ করিনি, কেননা এত বৃষ্টি এবং এত অন্ধকার, ঘরের মধ্যে পুরো ভূতের মতো, জানো কি মানে অন্ধকারের মধ্যে শ্যুট করব বলো, কি ভিডিও করব। মানে আলো জেলে কোনো মতে আমি ফ্যাব্রিকের কাজ করেছি। আর সব থেকে বড় কথা, সকালবেলা কোনো রান্না বান্নাও করিনি, তাই জন্য আর কিছু দেখানোরও নেই। এদিকে অন্ধকার, এদিকে রান্না নেই, তাহলে কি আছে, এটা কী দেখাবো। কেননা গতকাল তোমরা মানে ভ্লগেতে দেখেছো যে চাউমিন করেছিলাম। তো চাউমিনটা যে পরিমাণে করেছিলাম, এটাই ঠিক করে যে লাঞ্চে হলো, আবার ডিনারেও খেয়ে নেবো। এবার যথারীতি ডিনারে আমার আর ভালো লাগেনি খেতে। আমার এটা প্রত্যেকবার হয়, রাত্রিরে না আর ওই দুপুরের খাওয়াটা রিপিট করতে একদম ভালো লাগে না। তো রাত্রিরে সেই দুধ কর্নফ্লেক্স খেয়েছি, আর সেই চাউমিনটা ছিল, তো সেটাকেই আমি আজকে লাঞ্চে একটু গরম করে নিয়ে সস দিয়ে খেয়েছি। তো তাই জন্যে কি সকাল থেকে আমি আজকে প্রায় 10:30টায় বসেছি, জানো। 1:30টার সময় উঠেছি ফ্যাব্রিকের কাজ করে, মানে সমানে করছি, কেননা অনেক জিনিস অর্ডার আছে, সেগুলোকে আমাকে দিতে হবে। আর সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে দিলে তবে না তারা সেগুলো পড়তে পারবে না। পুজোটা যদি কাভার করেই আমি সব দিলাম, তাহলে আর কি লাভ পুজোর অর্ডার করে। তো তাই জন্যে একটু তো চাপ আছেই, মানে যতটা পারছি ততটা মানে শেষ করছি। শেষের কোনো ব্যাপারই নেই, এখন সবে শুরু হয়েছে। একটা টেবিল ক্লথ আর একটা কুর্তি, এই দুটোকে মানে পাশাপাশি করছি। এটা যখন করছি ভিজে থাকছে তখন ওটা ধরছি, ওটা যখন করছি ভিজে থাকছে তখন আবার এটা শুকিয়ে যাচ্ছে, এটা ধরছি। এইভাবে আমি কাজ এগোচ্ছি, জানো, মানে দুটোকে একসঙ্গে চালাচ্ছি বলতে গেলে। কিছু করার নেই, তাই বলে আমি হুটোপাটি করে যা হোক একটা করে দেবো সেটাও না। 3খানা শাড়ির অর্ডার আছে, শাড়ি করতে তো একটু টাইম লাগবেই, তাই জন্যে আমি এই কুর্তি, টেবিল ক্লথ, অমুক তমুক, ব্লাউজ পিস, এইসব যেগুলো আছে সেইগুলোকে আমি আগে সারছি, যে এই লোডটাকে অ্যাটলিস্ট একটু কমাই, তারপরে শাড়ি ধরবো। তো সকালবেলা ওই জন্যে আর
কিছুই ব্লগ করিনি আজকে। এখনও আমি ফ্যাব্রিকের কাজই ধরবো, ওই আলো জেলে যতখানি সম্ভব সেটাই করব। না, শুধু সকালটুকু ফ্যাব্রিকের কাজ করলে না আমি শেষ করতে পারবো না, যে কারণে এখন সকাল সন্ধে দুবেলাই আমাকে বসতে হচ্ছে। তার মধ্যে ভিডিও এডিটিং তো আছেই। তবে এটা আমি ব্লেসড যে তোমরা সবাই ভালোবেসে আমাকে যে কাজগুলো দিয়েছো, মানে আমার উপর ভরসা রেখেছো এবং আমার কাজ যে তোমাদের পছন্দ হয় তাই জন্যেই তো তোমরা দিয়েছো। এটার জন্য সত্যি আমি ব্লেসড। মানে তোমরা যে এতটা আমার এই প্যাশনটাকে সাপোর্ট করবে, সত্যি যেদিনকে প্রথম রং তুলি হাতে নিয়েছিলাম সেদিনে এতটা ভাবিনি। ছোটোবেলা থেকে তো একটা ইচ্ছে ছিলই, তোমাদের বলেইছি, সব সময় ইচ্ছে ছিল যে এটা নিয়ে যদি আমি কিছু করতে পারি, ফ্যাব্রিকের কাজ যদি কারুর করে দিতে পারি, কেউ যদি আমার হাতের কাজওয়ালা জিনিস পরতে পারে, মানে এগুলো আমার একটা স্বপ্ন সবসময় ছোট থেকে ছিল। বাট জানতাম কোনোদিনই হবে না, কিছুই হবে না, কে আর আমায় চেনে। কিন্তু এই তোমাদের এতজনের ভালোবাসায় আমি মানে একটু সাহস করে বলতে পারো সেই প্যাশনটাকে কাজে লাগিয়েছি এবং আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড যে আমি এত অর্ডার পাচ্ছি, সবাই তোমরা ভালোবেসে আমাকে দিচ্ছ অর্ডার। থ্যাংক ইউ সো মাচ। কি বলবো বলো। আমিও প্রত্যেকটা কাজ জানো তো আপ্রাণ চেষ্টা করি যে আমার যতটুকু মানে আইডিয়াস আছে, যতটুকু আমি মানে চিন্তাধারা থেকে যতটা বেস্ট করা যায়। আমার সেই অর্থে তো কোনো মানে আর্টের দিকের কোনো কোয়ালিফিকেশান নেই, এই নিয়ে আমি কোনো পড়াশুনোও করিনি, কিছুই না। ওই হেরিডিটারি যেটা সেটাই, এটা জানি, তোমরা সবাই জানো। অনেকে হয়তো ভাবছো একই কথা মন বলছে, না একই কথা মানে অ্যাকচুয়ালি অনেকেই তো নতুনও আবার যোগ হচ্ছে আমার পরিবারে, তাই জন্যই কথাগুলো বলছি। তো আমার ওই চিন্তাধারা, আমার মানে কল্পনার থেকে যতখানি বেস্ট সম্ভব হয় আমি প্রত্যেকটাতে দেওয়ার চেষ্টা করি। এবং প্রত্যেকটাই আমার ইউনিক, মানে একটার সঙ্গে আর একটার মিল তুমি কখনো খুঁজে পাবে না। আউল ব্যাগ যতগুলো করেছি কোনো রং দেখবে না এক আছে, যে ডিটো এইটা আর ওইটা এক, কখনো নয়। আর এগুলো পুজোয় পড়বে সব, তো এটা আমার কাছে একটা বিশাল রেসপেক্ট বলো, বিশাল মানে কি বলবো, একটা সম্মান আমার, যে সেই ভরসা করে আমাকে মানে অর্ডার দেওয়া হয়েছে যে আমি যেটা করে দেবো সেটা পরে এসে পুজোয় বেরোবে। মানে এটা সত্যি মানে কি বলবো, এটা গড গিফটেড। তাই তাড়াতাড়ি করছি, তার মধ্যেও আমি চেষ্টা করছি কাজটাকে বেস্ট করে করার। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে এখন একটা গল্পও শেয়ার করব। একটা গল্প কালকেই পড়ার ইচ্ছে ছিল, বাট কালকে যেহেতু ব্লগে আনুষঙ্গিক সব ছিল বলে সেটা পড়া হয়নি। মানে একটু বড় হয়ে গেলেই না ব্লগ, মানে গল্পটা একটু বড় থাকলে ব্লগে যদি অন্য কিছু দেখাই তখন আর সেটাকে ঢোকানো যায় না, মানে অনেক বড় হয়ে গেলে ব্লগটা দেখতে ইচ্ছে করবে না। তো আজকে তো টুকটাক কাজের ব্যাপার, ইভিনিং ব্লগ এমনিতেই বেশি কিছু থাকার মানে স্কোপও নেই, তাই জন্যে আজকে এই গল্পটা শেয়ার করব। তবে একটু পরে দাঁড়াও, আমি মুখ টুক ধুয়ে এই কাপটা ধুয়ে বিস্কুটের কৌটোটা ঠিক জায়গায় রেখে তারপরে আবার আসছি। এখন তাও বৃষ্টিটা নেই, মানে বেলা অবধি কন্টিনিউয়াস কালকের থেকে সেই যে বৃষ্টি ধরেছিল সেইটা আজকে বেলার দিকে গিয়ে চেড়েছে, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তেমনি অন্ধকার ঘদ্দর, কি ভূতের মতো যে সকাল থেকে কাটিয়েছি তার নেই ঠিক। যাকগে, চলো বসো, আমি এক্ষুনি আসছি। তো চলো শুরু করছি। আশা করছি এই গল্পটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি, আমার তো দেখে মনে হচ্ছে না এটা শেয়ার করিনি। যাই হোক, চলো। পাত্রকে দেখেই চমকে উঠলাম আমি। ইস, একে আমি বিয়ে করব? মাথার সামনের দিকের চুল পাতলা হয়ে এসেছে এখনই, বছরখানেকের মধ্যেই তো টাক পড়ে যাবে। ছেলে হিসেবে হাইটও খুব একটা বেশি না, কেমন যেন বোকা বোকা দেখতে। ভালো মাইনে পায় বলে একে আমায় বিয়ে করতে হবে? কোনো মানেই হয় না।
বরং পাশে যে ছেলেটি বসে আছে দেখতে বেশ ভালো, আমার সাথে কিন্তু খুব মানাবে। আমার কথা শুনে মা ধমকে বলল, মেয়েদের এইসব কথা বলতে আছে নাকি? তোর বাবাকেও কি আমার প্রথমে পছন্দ ছিল? 20 বছর সংসার করছি, পরে সব ঠিক হয়ে যায় রে মা। তখন দেখবি বরকে ছেড়ে মায়ের কাছে আসতেই চাইছিস না। আমার মায়ের কথাটা শুনে অবাক লাগলো। পরে সব কিছু কীভাবে ঠিক হবে ঠিক বুঝলাম না তো। আমি রাস্তায় বেরোলে সবাই দুবার তাকিয়ে দেখত, এতটাই সুন্দরী ছিলাম আমি। রূপের অহংকারও ছিল আমার। কেনই বা থাকবে না? অনুষ্ঠান বাড়ি গেলে ফটোগ্রাফারদের লাইন পড়ে যেত। অনেকে মডেলিংয়ের অফারও দিয়েছিল, কিন্তু বাবার আপত্তি ছিল বলে করতে পারিনি। সুন্দরী ছিলাম বলে অনেকে হিংসে করতো আমায়, ছেলেরা খুব বিরক্ত করতো, কিন্তু আমি সেইভাবে কোনোদিন কাউকে পাত্তাই দিতাম না। মনে মনে ভাবতাম এদের সবার থেকে ঢের ভালো বর হবে আমার। যখন বিয়ের পর দুজনে একসাথে বেরোবো সবাই তাকিয়ে দেখবে। কিন্তু তেমন কিছুই হলো না আমার সাথে। বিয়ের দিন পাড়া প্রতিবেশীরা ফিসফিসিয়ে বলেছিল, কম তো দেমাক ছিল না, শেষে কিনা এই বর। কথাগুলো শুনে কান গরম হয়ে যাচ্ছিল আমার। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম বলে চাইলেই সব কিছু পাইনি। এবার উচ্চ মধ্যবিত্তের ঘরে যাচ্ছি, এটুকুই যা ভরসা ছিল। অনেকের মতো আমিও অপছন্দের সংসার শুরু করলাম। আমার স্বামী দিব্য ভালো করেই বুঝতো সব দিক থেকেই ও আমার পাশে বেমানান, তাই আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করতো। কোনো কিছু আবদার করলে যেখান থেকে পারতো এনে হাজির করতো। রাস্তায় একসাথে বেরোলে আমার পেছনে পেছনে হাঁটতো, তবে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে আমার হাতটা চেপে ধরে থাকতো। তখন বুঝতাম মানুষটা আমায় ভালোবাসে, আমার কথা ভাবে, কিন্তু আমি কখনোই ওকে ভালোবাসতে পারিনি। ওই সব কিছুই লোক দেখানো ছিল, হয়তো সেটা দিব্যও বুঝতো, তাই কখনো ভালোবাসার দাবি করতো না। হঠাৎই একদিন আমাদের বাড়ি দিব্যর বন্ধু ইন্দ্র এলো। ওই যাকে আমি সম্বন্ধ দেখার দিন দিব্যর পাশে বসে থাকতে দেখেছিলাম। সুপুরুষ হয়তো একেই বলে। সামনে এসে দাঁড়ালে চোখ ফেরানোর উপায় ছিল না। ইন্দ্র আমাকে বলতো, আচ্ছা সর্বরী, তুমি কখনো কারুর প্রেমে পড়োনি? এটা ভেবে সত্যিই আমার অবাক লাগে। আমি হেসে বলতাম, তখন তুমি থাকলে নিশ্চয়ই তোমার প্রেমেই পড়তাম। ইন্দ্র আফসোস করে বলতো, ইস, কেন যে তখন ছিলাম না। চাকরির ইন্টারভিউ দেবে বলে ইন্দ্র মাসখানেক আমাদের বাড়ি ছিল। তখন খুব স্বাভাবিকভাবেই আমি ওর প্রেমে পড়ে গেলাম। ঘন্টার পর ঘন্টা ছাদে গল্প করতাম আমরা। আমার বেমানান স্বামীকে আমি প্রায় ভুলতেই বসেছিলাম। ইন্দ্র বলল চাকরি পেয়ে গেলেই আমায় বিয়ে করবে। আমি জানতাম ডিভোর্স চাইলে দিব্য কোনো রকম ঝামেলা করবে না, কারণ ও ভালো করেই বুঝতো আমি ইন্দ্রকে কতটা পছন্দ করি। চাকরি পেয়ে গেল ইন্দ্র, চলেও গেল। তখন খুব একা লাগতো আমার। আবার সেই একঘেয়ে জীবনে ফিরে এলাম আমি। আমার বিরক্তিগুলো দিব্যর ওপর উগরে দিতাম। ও চুপ করে সব শুনতো। মাঝে একবার বলেছিল, সর্বরী, আমার সাথে সমুদ্র দেখতে যাবে? আমি ঝাঁঝিয়ে উঠে বলেছিলাম, তোমার ইচ্ছে করলে তুমি যাও না। ইন্দ্র একদিন ফোন করে বলল দেখা করতে চায় আমার সঙ্গে। বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলতে হবে তো, সেই জন্যে। আনন্দে নেচে উঠলাম আমি। তাহলে সত্যি ইন্দ্র ভোলেনি আমাকে। সত্যিকারের ভালোবাসা হয়তো একেই বলে। এতদিনে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো আমি। উফ! ঠাকুমা ছোটবেলায় বলতো, লাল টুকটুকে বর হবে তোর দিদি ভাই। এবার তাহলে ঠাকুমার কথাই সত্যি হতে চলেছে। বাড়িতে এইসব বললে অশান্তি হবে, তাই ঠিক করলাম সব পরেই বলবো। মায়ের কাছে দিব্য ভগবানের অপেক্ষা কোনো অংশে কম ছিল না। এত শিক্ষিত হয়েও এত বিনয়ী নাকি লাখে একটা মেলে। কিন্তু আমার সাফ কথা, আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। বিকেল 4টে নাগাদ কফি শপে দেখা করব আমরা। সেদিন ছিল রবিবার। দিব্য সকালে সোফায় বসে কাগজ পড়ছিল। আমি বললাম বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব বিকেলে, তাই তাড়াতাড়ি রান্না সারতে হবে আমায়। দিব্য মুখ থেকে কাগজ নামিয়ে বলল, তুমি যে কাল বললে ওভেন ঠিকঠাক কাজ করছে না,
তাই আমি বলি কি একটা মেকানিক নিয়ে আসি, তারপর রান্না করো। এখন গ্যাসে হাত না দেওয়াই ভালো। আমি বারবার ঘড়ি দেখছিলাম, উফ কখন যে 4টে বাজবে। বিরক্ত হয়ে বললাম, তুমি কখন লোক ডাকবে সেই আশায় হাঁ করে কি আমি বসে থাকবো? আমাকে তাড়াতাড়ি রান্না সেরে বেরোতে হবে, তাই এখন এসব লোক ডাকাডাকির ঝামেলা একদম করবে না। আমার মেজাজ দেখে দিব্য আর কথা বাড়ায়নি। লাইটার দিয়ে গ্যাস ধরাতেই বার্নার থেকে আগুনের লেলিহান শিখা ঝলসে দিল আমায়। শুধু মনে হচ্ছিল মুখটা পুড়ে খাক হয়ে যাচ্ছে আমার। দিব্য পেছন থেকে টেনে সরিয়ে এনে আমার প্রাণটা বাঁচালো, তবে আমার মুখটা পুড়ল। যে রূপ নিয়ে এত গর্ব ছিল আমার, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। দিন 15 পর কথা বলার মতো অবস্থায় এলাম। আয়নায় নিজের মুখটা দেখে ভয়ে আঁতকে উঠেছিলাম। দিব্যর কাছে শুনেছিলাম ইন্দ্র নাকি একদিন আমায় দেখতে এসেছিল, তারপর আর কখনো আসেনি। আমার ভালোবাসার মানুষ, যাকে চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, সে আমার পোড়া মুখ দেখে পালিয়ে গেল। প্রথমে খুব রাগ হয়েছিল ইন্দ্রর ওপর, কিন্তু পরে মনে হয়েছিল ও তো ভুল কিছু করেনি। আমিও তো ওর রূপ দেখেই ওকে ভালোবেসেছিলাম। ভেতরের মনটা তো কখনো পড়তে চাইনি। তাহলে কি আর দিব্যকে ছেড়ে ওর কাছে যেতে চাইতাম? যে মানুষটাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছি, সে কিন্তু আজও আমায় ছেড়ে কোথাও যায়নি। রাস্তা পারাপারের সময় আগের মতোই শক্ত করে আমার হাতটা এখনও চেপে ধরে। যদিও আজ আমি বেমানান ওর পাশে, তবে ভগবানকে ধন্যবাদ জানাই এই বলেই যে ভাগ্যিস মুখটা পুড়িয়ে রূপের দম্ভ চূর্ণ বিচূর্ণ করেছিলে। তা না হলে দিব্যর যে কত সুন্দর একটা মন আছে সেটা কখনো বুঝতেই পারতাম না। দিব্য আমায় সমুদ্র দেখাতে নিয়ে যাবে বলেছে। সামনের সপ্তাহে পুরী যাচ্ছি আমরা। ওকে জড়িয়ে ধরে বলেছিলাম, ক্ষমা করে দিও দিব্য, আমায় অনেক কষ্ট দিয়েছি তোমাকে। দিব্য বলেছিল, যত রাগ অভিমান কষ্ট আছে সব সমুদ্রে গিয়ে ভাসিয়ে দিয়ে এসো। এটাই হচ্ছে গল্পটা। কি অসাধারণ গল্প! এটা আমি তোমাদেরকে পড়ে আগে শোনাইনি, বুঝতেই পারছি, এখন মনে হচ্ছে পড়তে পড়তে অসাধারণ গল্পটা লাগলো। সত্যি মানে অহংকার করা না কখনোই উচিত না। কোনো ব্যাপারে অহংকার জিনিসটাকে কখনো মনের কাছে আনাই উচিত না। ওটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। কেননা আজকে যে জিনিসটা নিয়ে মানুষ অহংকার করবে, কালকে কিন্তু সেই জিনিসটা তার থাকবে কি না কোনো গ্যারান্টি নেই। আর অহংকার করলে না সেই জিনিসটা থাকে না, জানো তো। অহংকার কখনো চিরস্থায়ী নয়। এটা অনেকেই বুঝতে চায় না, অনেকে অহংকার করে, কিন্তু এটা বোঝা উচিত যে অহংকার করে কোনো লাভ নেই। কেননা প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী, পার্মানেন্ট কোনো জিনিসই না। আজকে তোমার যেটা আছে কালকেও সেটা থাকবে, এটা কি মানে গ্যারান্টি বলো? তাই জন্যে কখনো অহংকার করতে নেই। এই যে এগুলো মামুলি অহংকার, এই অহংকারগুলো মিনিংলেস। এই রূপের অহংকার, বা আমি বিশাল একটা কিছু কেউকেটা, বা আমি বিশাল একটা কিছু জানি, এইগুলো হচ্ছে মামুলি অহংকার। এই অহংকারগুলো কখনো করা উচিত না, এবং এই অহংকারগুলো খুব ক্ষতিকারক। তো যাই হোক, আর সৌন্দর্য দেখে কখনো কোনো জিনিস বিচার করা উচিত না। সে যে কোনো জিনিসই হোক, মানুষ হোক বা জিনিস হোক বা যাই কিছু, কোয়ালিটিটা আগে দেখতে হয়। সৌন্দর্যটাই কিন্তু সব নয়। সৌন্দর্য দেখেই যদি পাটা বাড়ানো হয়, তাহলে যে কোনো মানে ক্ষেত্রেই বলো না কেন, তাকে ঠকতেই হবে। তো যাই হোক, একটা ভালো গল্প পড়ে শোনালাম, আমিও পড়লাম, বেশ ভালো লাগলো। তো এখন আমি একটু ফ্যাব্রিকের কাজ করব, ভিডিওটাকে শেষ করছি না। ডিনারটা তোমাদের সঙ্গে নিয়েই আজকে করব। পুরোটাও যদি না করি, আমি সেই যেরকম দুপুরবেলা খাই সেটা আজকে করছি না, আর সেটা আজকে দুপুরে করিও নি। তোমরা যখন এই ভিডিওটা দেখবে, তোমরা এই ইনফরমেশনটা জেনেই রাখো যে আজকে কিন্তু লাঞ্চ তোমাদের সঙ্গে আমি করিনি। কেননা ওই সেম লাঞ্চ ছিল যেটা কালকে নিয়ে বসেছিলাম, আর ওই সেম লাঞ্চ নিয়ে আরেকবার বসার কোনো মানে হয় না। তাই জন্যে আজকে ইটিং যে ব্লগটা আসে সেটা কিন্তু আজকে আসছে না। তো চলো এখন একটু ফ্যাব্রিকের কাজটা এগোনোর চেষ্টা করি, তারপর আবার নিশ্চয়ই আসবো যখন ডিনার করব। সঙ্গে থাকো। আর তাছাড়া রাত্রিবেলা এখন তো কিছুই দেখানোর নেই, বুঝতেই পারছো, সবই অন্ধকার। ম্যাগু এখানে শুয়ে আছে, আমি ফ্যাব্রিকের টেবিল, রংপাতি সব কিছু নিয়ে এখন জাস্ট একটু কাজটা এগোবো। দেখতে দেখতে বেশ 9টার দিকে কাঁটা চলে গেছে, আর আমার এই যে ডিনার নিয়ে বসে পড়েছি। এখন দেখো বাজে 8:45।
9:45 বাজে, এইমাত্র ম্যাগুকে খাওয়ানো শেষ করলাম, করে আমি বসে গেছি ডিনার খেতে। আরও একটু আগেই ডিনার করি জানো তো, ফ্যাব্রিক করতে করতে মানে কাজ করতে করতে দেরি হয়ে গেল। ম্যাগি অবশ্য চটপট খেয়ে নিয়েছে, মানে কোনো রকম ঝামেলাই করেনি। 5খানা ড্রামস্টিক খেলো, ওই 4টে নয়তো 5টা এরকমই খায় আর কি। তো আমার আজকে ডিনার দেখলেই তোমরা, রুটি আছে, পটল ভাজা আছে, আলু ভাজা আছে, বাস যথেষ্ট। এই সকালে করে রেখেছিলাম বলেই হলো, না হলে আর হতো না। তোমরা ডিনারে কে কি খাও, আর বাইরের যে অবস্থা চলছে সবাই তোমরা জানো কি চলছে না চলছে। পাঁচ ছ দিন হয়ে গেল, এখনো অবধি কোনো রেজাল্ট নেই। কি আর বলবো বলো, এখন আবার মুখ খুললেও মুশকিল। আমাদের এখানে এরকম হচ্ছে, ক্যালিফোর্নিয়া, তারপরে ইউএসের অন্য জায়গা, অনেক জায়গায় জানো, ওখানে অবধি প্রোটেস্ট জানাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। কি অবস্থা, মানে লজ্জার মানে মাথা কাটা যায় যে মানুষ সেখানে অবধি, মানে ইন্ডিয়ানরাই অবভিয়াসলি, কিন্তু তাও বলছি যে সেখানে গিয়েও তারা মানে এই আমাদের এই অবস্থার জন্য প্রোটেস্ট জানাচ্ছে। এটা মানে সত্যি প্রত্যেকটা মানুষের লজ্জার ব্যাপার। আলটিমেটলি কি হবে, কি রেজাল্ট বেরোবে সেই দেখার আশায় বসে আছি আর কি। আর আরও কত টাইম লাগবে, আরও কত টাইম নেবে সেটাও দেখার। আমরা সাধারণ মানুষ মিডিয়ার থেকে যা খবর পাচ্ছি সেটাই দেখছি, সেটাই শুনছি। এই বলছে, ও ওই বলছে। আসল লোক বা লোকেরা কিন্তু এখনো অবধি আড়ালে আছে। কবে ধরতে পারবে কে জানে। আমি তো রেগুলার বেসিসে যখনই একটু ফুরসুত পাই নিউজ খুলে দেখি, দেখি প্রগ্রেস। কি হয়েছে, কেন চেঁচাচ্ছ? ম্যাগু চেঁচাচ্ছে, সোফার উপর বসে আছে, দেখবে। এই দেখো এর কাণ্ড, সোফায় বসে খাওয়া দাওয়া হয়ে গেছে, মহিলা এখন এই করছে। কোথায় আওয়াজ শুনেছে কে জানে, কোথাও একটু টুং করে আওয়াজ হওয়ার উপায় নেই, ব্যাস হয়ে গেল। কোন মরিয়া, কোথায় বাইরে একটু টুক করে আওয়াজ হয়েছে হয়তো, তাও হয়তো হয়েছে এইদিকে, ও ওইদিকে চেঁচাচ্ছে, জানো এরকম অবস্থা। কি কথা বলবো, চলো আজকের মতো ভিডিওটা শেষ করেই দিচ্ছি। এরকম চেঁচাচ্ছে, আর কি কথা বলবো। 9টা বাজতে 10 হয়ে গেছে। ছোটোখাটো ভিডিওই একটা ছিল, ইভিনিং ব্লগ, এর থেকে বড় আর কি হবে। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।